বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ৭১-এর যেসব শক্তি স্বাধীনতা যুদ্ধের সময় অপরাধ করেছে তাদের আমরা ক্ষমা করেছি ঠিকই, কিন্তু ভুলে যাইনি। নরসিংদীর শিবপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যদি জনগণ সেই শক্তিকেই আবার ভোট দেয় তা জনগণের রায় হিসাবে মেনে নেব, তবে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে সেটা সহজে মেনে নেওয়া যায় না। তিনি জানান, বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনতেই আন্দোলন করেছে। শহীদ জিয়াউর রহমানকে সবচেয়ে বড় সংস্কারক আখ্যা দিয়ে গয়েশ্বরচন্দ্র বলেন, বিএনপি সবসময় সংস্কারমুখী, কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, এখন সে অনুযায়ী কাজ করুন। কেউ বাধা দিলে বিএনপি পাশে থাকবে। তিনি পিআর পদ্ধতিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অব্যবহারযোগ্য বলে মন্তব্য করে বলেন, এটি মূলত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি নতুন করে কোনো পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করে তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি দাবি করেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ইতিমধ্যে ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগবে। তবে মার্কিন বিভিন্ন সূত্রে ভিন্ন মত দেখা গেছে। এনবিসি জানিয়েছে, জুন মাসের মার্কিন হামলায় মাত্র একটি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়, আর বাকি দুটির ক্ষতি সামান্য। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, অপারেশন মিডনাইট হ্যামার পুরোপুরি সফল, আর ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে গোয়েন্দা প্রতিবেদন বলছে, ইরানের কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়েছে। এদিকে ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান 3টি স্থাপনা একযোগে নিশানা করা হয়েছিল এবং ইরান সেই হামলার আগে উপকরণ সরাতে ব্যর্থ হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া বর্বর ঘটনার বিচার একদিন হবেই, ইতিহাস তা ক্ষমা করবে না। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে স্মরণ সভায় তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের যারা প্রাণ দিয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না। এক শহীদ মায়ের আর্তনাদ তুলে ধরে তিনি জানান, সন্তানকে গুলি করে মেরে বেঁচে আছে কিনা তা দেখেই আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ নয়। তিনি অভিযোগ করেন, জনগণের টাকায় বেতন নেওয়া আইন শৃঙ্খলা বাহিনী এখন জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে। ফখরুল জানান, শহীদ এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি একটি পুনর্বাসন তহবিল গঠনের উদ্যোগ নেবে। তিনি বলেন, এটা সময়ের দাবি, এই নির্মম ঘটনার বিচার হবেই এবং সে দায়িত্ব থেকে কেউ রেহাই পাবে না। বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে 2050 সালের মধ্যে বিশ্বে আরও 4,10,00,000 মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, সাহারা উপসাহারীয় আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের মতো এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যের দাম বাড়বে, আয় কমবে, ফলে দুর্বল অর্থনীতির দেশগুলো চরম সংকটে পড়বে। শুধু দক্ষিণ এশিয়াতে 2030 সালের মধ্যে প্রায় 5 কোটি মানুষ চরম দারিদ্র্যে পড়তে পারে। ধনী দেশগুলোকে দায়বদ্ধ করে বিশ্বব্যাংক বলছে, যেহেতু কার্বন নিঃসরণের বড় অংশ তাদের থেকেই আসে, তাই তাদের এই আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করতে হবে। আয়ের বৈষম্য কমানো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে 2100 সালের মধ্যে বৈশ্বিক উৎপাদন 23% পর্যন্ত কমে যেতে পারে। বিশ্বব্যাংক সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনে আগামী দশকের দারিদ্র্য মোকাবিলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।
বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলার ছাত্র সমাজ, কারণ তিনি বান্দরবানকে শাস্তির জায়গা বলে মন্তব্য করেন, যেটি পার্বত্য অঞ্চলের জন্য অপমানজনক এবং অবমাননাকর। এই মন্তব্যের প্রতিবাদে বান্দরবান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্র নেতারা জানান, এমন মন্তব্য শুধু একটি জেলার মর্যাদা নষ্ট করে না, বরং পুরো পার্বত্য চট্টগ্রামের অস্তিত্বকে অস্বীকার করে। তারা বলেন, সার্জিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার উপস্থিতি এবং এনসিপির কার্যক্রম পুরো জেলায় নিষিদ্ধ থাকবে। তারা আরও দাবি করেন, যেসব সরকারি কর্মকর্তা এখানে শাস্তিস্বরূপ বদলি হয়ে আছেন তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে। ছাত্র নেতারা স্পষ্ট করে জানান, বান্দরবান একটি ঐতিহাসিক সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনপদ। এখানকার মানুষ কখনোই সম্মানহানি মেনে নেবে না। আর কেউ যদি এমন মন্তব্য করেন, রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাকিস্তানে চলতি বর্ষা মৌসুম ভয়াবহ রূপ নিয়েছে। জুনের শেষ দিক থেকে টানা ভারী বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত 202 জন, যার মধ্যে 96 জনের শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশে, যেখানে মৃত্যু হয়েছে প্রায় 123 জনের। অনেকেই ঘর ধসে, আকস্মিক বন্যা এবং ভূমিধসে মারা গেছেন। শুধু রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় তলিয়ে গিয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ফয়সালাবাদে 2 দিনে দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের, আহত অন্তত 60 জন। দুর্বল অবকাঠামো, পর্যাপ্ত প্রস্তুতির অভাব আর চরম আবহাওয়া মিলে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। চাকওয়ালে রেকর্ড বৃষ্টিতে বহু রাস্তা পানির নিচে। অনেক গ্রাম এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি অনেক জায়গায়। প্রশাসন উদ্ধার এবং মেরামত কাজ শুরু করলেও পুরো দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু এলাকায় ভারী যন্ত্রপাতি দিয়ে রাস্তা সচল করার চেষ্টা চলছে। কক্সবাজারের চকরিয়ায় এনসিপির মঞ্চে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান। তার ভাষায়, বিএনপি এই হামলা চালিয়ে আওয়ামী লীগ ফেসিবাদের পথ অনুসরণ করেছে, যা খুবই দুঃখজনক এবং অগণতান্ত্রিক। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এনসিপির নেতারা সরাসরি কারো নাম নেননি, তবুও তাদের সাধারণ বক্তব্যের প্রতিক্রিয়ায় হামলা চালানো হলো। এতে প্রশ্ন উঠেছে, বিএনপির দ্বিতীয় সারির নেতা সালাউদ্দিন আহমেদ কি তাহলে সেই অভিযোগের সঙ্গে জড়িত? তিনি আরও বলেন, বিএনপিও এখন নিজেদের নেতাদের সামলানোর ঊর্ধ্বে রাখতে চাইছে, যেটা এক প্রকার স্বৈরতান্ত্রিক মনোভাব। ইসলামী আন্দোলন বিএনপিকে আহ্বান জানিয়েছে, তারা যেন আক্রমণাত্মক এবং অসহিংস রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ধারায় ফিরে আসেন। জনগণ সংঘাত নয়, চাই ইতিবাচক রাজনৈতিক পরিবেশ। জুলাই আন্দোলনের পর এই প্রত্যাশা আরও শক্ত হয়েছে, আর দলগুলোর উচিত সেই প্রত্যাশার প্রতি সম্মান জানানো। ভারতের বীরভূমের দানিশ শেখ এবং সোনালী খান সহ 2 পরিবারকে বাংলাদেশে পুশ ইন করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করে এবং বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠানো হয়েছে, অথচ তাদের আধার কার্ড সহ পরিচয়পত্র ছিল। সোনালী এবং আরেক নারী সুইটি বিভিন্ন ভিডিও বার্তায় কাঁদতে কাঁদতে বলেন, তারা ভারতীয় কাজের জন্য দিল্লি গিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল, টাকা কেড়ে নিয়ে নির্যাতন করেছে, এখন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যেখানে থাকার জায়গা ও খাবার কিছুই নেই। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আকুতি জানিয়েছেন, দয়া করে আমাদের ফিরিয়ে নিন। এই ভিডিও ভাইরাল হলে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বলেন, বাংলা বলার কারণে নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন। তিনি প্রধানমন্ত্রী মোদির কাছে প্রশ্ন রাখেন, এই মানুষদের পাশে দাঁড়ানো কি সরকারের দায়িত্ব নয়? ইতিমধ্যে হাইকোর্টে হেভিরাজ কার্পাস হামলা হয়েছে, তবে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।